একটি রোমহর্ষক ঘটনা নিয়ে শিরোনামটা যদি এভাবে বলি যে তাহলে কি তারেক রহমান প্রাণে বেঁচে গিয়েছিলেন, এই প্রসঙ্গটি নিয়েই কথা বলবো। এবং তিনি যখন ওই ছোট্ট সময়টুকুতে জ্যামের মধ্যে আটকে ছিলেন তখন তার আশেপাশে মানুষের ভিড় লেগে গিয়েছে। সুতরাং জনাব তারেক রহমান সাহেবকে আমি সাবধান করতে চাই, আপনাকে মাথায় রাখতে হবে এটা বাংলাদেশ, আপনি বাংলাদেশে অবস্থান করছেন, সুতরাং আপনার নিরাপত্তার বিষয়ে আপনাকে আরো বেশি সতর্ক হতে হবে। তাদেরকে তো তারেক রহমান চেনেন, তাদেরকে তিনি চিহ্নিত করতে চান না, তাদেরকে চিহ্নিত করে কোনো ব্যবস্থা নিতে চান না। তার মানে বাংলাদেশের সেনাবাহিনীতে এখন সেসব ব্যক্তিরা রয়ে গেছেন যারা বর্তমান প্রধানমন্ত্রীর গায়ে হাত তুলেছিলেন। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। শিরোনামটা যদি এভাবে বলি যে তাহলে কি তারেক রহমান প্রাণে বেঁচে গিয়েছিলেন, এই প্রসঙ্গটি নিয়েই কথা বলবো। গত 25শে ডিসেম্বর ছিল বাংলাদেশের রাজনীতির একটি বাগ বদলের দিন। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু আপনারা কি জানেন, সেই দিন তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787-9 এয়ারক্রাফটটি ছিল চরম ঝুঁকিপূর্ণ। সম্প্রতি এই ফ্লাইটটি নিয়ে গঠিত তদন্ত কমিটির এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানে যা বলা হয়েছে তা শুনলে আপনার গা শিউরে উঠবে। বিমানের ইঞ্জিনিয়ারিং এবং নিরাপত্তা বিভাগের চরম সমন্বয়হীনতা, যন্ত্রাংশের অনিয়ম এবং বারবার ত্রুটি থাকা সত্ত্বেও কেন সেই বিমানেই ভিভিআইপি মুভমেন্ট করানো হলো। আজ আমরা দেখব যে তারেক রহমান কি সেদিন অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন। লন্ডন থেকে তারেক রহমানকে বহনকারী সেই এয়ারক্রাফটে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণের অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি। এই তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনসুরুল আলম। কমিটির প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, বিমানের ইঞ্জিনিয়ারিং ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয়ের ব্যাপক ঘাটতি ছিল। আর এই ঘাটতির কারণেই মূলত বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে ছিল এয়ারক্রাফটটি। এখন প্রশ্ন উঠছে, এ ঘটনার পেছনে দায় কার? প্রতিবেদনে বিশেষ করে বিমানের দুই প্রকৌশলী হীরালাল এবং মোহাম্মদ সাইফুজ্জামান খানের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। গত বছরের 9 ডিসেম্বর এবং 17 ডিসেম্বর এয়ারক্রাফটের রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স করার সময় একাধিক অনিয়ম করা হয়েছে বলে নথিতে পাওয়া গেছে। আশ্চর্যের বিষয় হলো 10ই ডিসেম্বরের যে রক্ষণাবেক্ষণ কাজ সেটি মাত্র 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে শেষ করা হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, একটি বোয়িং 787-9 বা ড্রিমলাইনারের মতো আধুনিক বিমানের জন্য এই সময়টি অস্বাভাবিকভাবে কম। কেন এত তাড়াহুড়া করা হলো? কেন স্ট্যান্ডার্ড প্রসিডিউর মানা হলো না? দর্শক, অনিয়ম শুধু সময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তদন্ত কমিটি যখন তদন্ত করতে যায়, তারা দেখতে পায় যে এয়ারক্রাফটটির ত্রুটি নির্ণয় বা কার্যকারিতা পরীক্ষার কোনো বিস্তারিত লগ এবং সংশ্লিষ্ট জনবল রেকর্ড কর্তৃপক্ষ উপস্থাপন করতে পারেনি। তদন্ত কমিটি এটিকে গুরুতর অনিয়ম হিসেবে চিহ্নিত করেছে। এখানেই শেষ নয়, নথিতে উঠে এসেছে 15 দিনের মধ্যে একই যান্ত্রিক ত্রুটি পরপর 3 বার দেখা দিয়েছিল। বিমান চালানোর নিয়ম অনুযায়ী এটাকে রিপিটেটিভ ডিফেক্ট বা পুনরাবৃত্তিমূলক ত্রুটি হিসেবে চিহ্নিত করার কথা, কিন্তু সংশ্লিষ্ট বিভাগগুলো সেটি করেনি। তারা ব্যাপারটিকে এড়িয়ে গেছে। আরও রহস্যজনক বিষয় হলো তথ্য গায়েব হওয়া। সাধারণত বিমানের ব্ল্যাক বক্স বা সিস্টেম শেষ 27টি ফ্লাইটের তথ্য সংরক্ষণ করে, কিন্তু তদন্ত শুরু হওয়ার পর দেখা গেল পর্যাপ্ত তথ্য পাওয়া যাচ্ছে না। এর মানে হলো গুরুত্বপূর্ণ যান্ত্রিক তথ্যগুলো সময় মতো সংগ্রহ বা সংরক্ষণ করা হয়নি। এটা কি কেবল অবহেলা নাকি তথ্য প্রমাণের লোপাট বা গায়েব করে দেওয়া? এবার আসা যাক সবচেয়ে ভয়াবহ অংশে। 21শে ডিসেম্বর অর্থাৎ তারেক রহমানের ফ্লাইটের মাত্র কয়েকদিন আগে লন্ডন থেকে সিলেটগামী BG-202 ফ্লাইটটি যখন মাঝ আকাশে, তখন আবারও VFSG বা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি স্টার্টার জেনারেটর বিকল হয়ে যায়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের ত্রুটির কারণে মাঝ আকাশে ইঞ্জিনে অগ্নিকাণ্ড বা গিয়ারবক্সের বড় ধরনের ক্ষতি হতে পারত, অর্থাৎ বিমানটি যে কোনো সময় ক্র্যাশ করতে পারত বা বড় কোনো দুর্ঘটনার শিকার হতে পারত। প্রকৌশল বিভাগ এই মারাত্মক ত্রুটিগুলো জেনেও বা ভুল নির্ণয় করে এমন একটি অনিরাপদ বিমানে ভিভিআইপি ফ্লাইটের জন্য অনুমোদন দিয়েছে। এটি কি সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার ঝুঁকি নয়? আর এই পুরো অব্যবস্থাপনায় রাষ্ট্রের কত টাকা ক্ষতি হয়েছে জানেন? বারবার যন্ত্রাংশ প্রতিস্থাপন করা, অন্য সচল বিমান থেকে যন্ত্রাংশ খুলে আনা, অতিরিক্ত জনবল নিয়োগ এবং উচ্চ পরিবহন ব্যয়ের কারণে সরকারের প্রায় 26 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
তদন্ত কমিটির মতে এটি কেবল একটি সাধারণ যন্ত্রাংশের বিকল হওয়ার ঘটনা নয়, এটি পুরো বিমান ব্যবস্থার একটি সমন্বিত ব্যর্থতা। কমিটির সদস্যরা অবাক হয়েছেন দেখে যে ফুয়েল প্রেসার বা জ্বালানি চাপের সতর্কবার্তা পাওয়ার পরও কিভাবে বিমানটিকে ওড়ার ছাড়পত্র দেওয়া হলো। এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। তদন্ত কমিটি এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জোর সুপারিশ করেছে। এখন প্রশ্ন হলো, তারেক রহমান কি আসলেই লক্ষ্যবস্তু ছিলেন, নাকি বিমানের চরম অব্যবস্থাপনার শিকার হতে যাচ্ছিলেন তিনি? যদি মাঝ আকাশে সেই ভিএফএসজি ত্রুটি বড় আকার ধারণ করত, তবে আজ দেশের ইতিহাস ভিন্ন হতে পারত। সৌভাগ্যবশত তিনি অক্ষত অবস্থায় দেশে ফিরেছেন, কিন্তু বিমানের এই অঘোষিত মৃত্যু ফাঁদ নিয়ে জনমনে এখন তীব্র ক্ষোভ। দর্শক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই দায়িত্ব জ্ঞানহীনতা কি ক্ষমাযোগ্য? রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির নিরাপত্তা নিয়ে এই সিনেমিনি খেলার শেষ কোথায়? 26 কোটি টাকা তো জনগণের ট্যাক্সের টাকা, এর হিসাব কে দেবে? আপনারা কি মনে করেন, এটি কি স্রেফ কারিগরি ত্রুটি, নাকি এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র ছিল? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিরাপত্তা প্রোটোকল নিয়ে আমরা সত্যিই শঙ্কিত। প্রত্যেকটা দিন তিনি যেভাবে প্রোটোকল ছাড়া বাসা থেকে অফিস এবং অফিস থেকে বাসায় যাতায়াত করছে, এই বিষয়টা আমাদেরকে প্রতিনিয়ত শঙ্কিত করছে এবং চিন্তিত করছে। আজকে সকালবেলা দেখলাম তারেক রহমান যখন তার বাসা থেকে অফিসে যাচ্ছিলেন, তখন রাস্তার মধ্যে তিনি জ্যামে পড়েছেন, এবং তিনি যখন ওই ছোট্ট সময়টুকুতে জ্যামের মধ্যে আটকে ছিলেন, তখন তার আশেপাশে মানুষের ভিড় লেগে গিয়েছে। সুতরাং জনাব তারেক রহমান সাহেবকে আমি সাবধান করতে চাই, আপনাকে মাথায় রাখতে হবে এটা বাংলাদেশ, আপনি বাংলাদেশে অবস্থান করছেন, সুতরাং আপনার নিরাপত্তার বিষয়ে আপনাকে আরো বেশি সতর্ক হতে হবে। আজকে যারা দূর থেকে আপনাকে স্যার স্যার বলে ডেকে আসতেছে, আজকে যারা দূর থেকে আপনাকে সেলুট দিতে দিতে সামনের দিকে আসতেছে, আল্লাহই ভালো জানে, এমন হতে পারে তাদের পকেটের মধ্যে বন্দুক থাকতে পারে, এমনও কিছু হতে পারে তার পকেটের মধ্যে ছুরি থাকতে পারে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং জনাব তারেক রহমান সাহেবকে আরো বেশি সতর্ক হতে হবে। সেই সঙ্গে আজকের এখন পর্যন্ত এতগুলো দুর্ঘটনা ঘটবে অবস্থায় যখন রয়েছিল, তখন সিএসএফ এর কোনো উল্লেখযোগ্য ভূমিকা আমি দেখতে পাইনি। সুতরাং অবিলম্বে সিএসএফ এর অভ্যন্তরীণ সংস্কার করে তাদেরকে আরো বেশি অ্যাক্টিভ করতে হবে। সেই সঙ্গে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকদেরকে আমি একটা কথাই বলবো, জনাব তারেক রহমান যদি তার ব্যক্তিগত প্রোটোকল নিতে নাও চায়, তবে আপনারা অবশ্যই বাধ্যতামূলক ভাবে জনাব তারেক রহমানের প্রোটোকলের ব্যবস্থা করবেন। কেননা আপনাদেরকে মাথায় রাখতে হবে, জিয়াউর রহমান সাহেব যখন বাংলাদেশের সর্বস্তরের মানুষের সঙ্গে একত্রিত হয়ে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছেন, তখনই মির্জাফররা তাকে হত্যা করেছে। সুতরাং তারেক রহমানকে হত্যা করার সেই সম্ভাবনা এবং সেই সুযোগ যাতে কেউ না পায়। পরিশেষে আমি জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, আপনার মাথায় রাখতে হবে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি আজকে আপনার বেডরুমে পর্যন্ত নিরাপদ নয়। সুতরাং আপনি যখন রাস্তাঘাটে যাতায়াত করেন, তখন আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা নিয়েই যাতায়াত করতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনি কোন জায়গা থেকে দেখছেন এটাও কিন্তু জানিয়ে দেবেন, আর এই ভিডিওটি সর্বোচ্চ আকারে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা বিদায় নিচ্ছি, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী দেশে কোনো খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।